Jotana Kulunka. Good evening to all of you present on dais and of the dais. সর্বপ্রথম আমি আজকের যে ৭৭তম রিপাবলিক ডে 2026 সেই উপলক্ষে এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে বা মঞ্চের নিচে, বিশেষ করে আমাদের জনজাতি ছোট ছোট ভাই বোন ছেলে মেয়ে যারাই উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটা সুন্দর দিনে গত বছর আমি এসেছিলাম, এর আগের বছরও আমি এখানে এসেছিলাম এবং ট্রাইবাল ওয়েলফেয়ারের উদ্যোগে এই ধরনের যে একটা মহতী অনুষ্ঠান, একটা প্রোগ্রাম, সেটার খুব আমার মনে হয় যে নিড অফ দ্য আওয়ার। বছরের এরকম একটা দিনেও এটা হচ্ছে। আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী এবং ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দেব যে এরকম একটা প্রোগ্রাম উনি রেখেছেন। আজকের যে অনুষ্ঠান তার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে আমার কাছে যে ইনফরমেশনটা আছে যে ফোক ডান্স কম্পিটিশনের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন, এবং সেই ডিস্ট্রিবিউশনের আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, এবং অন্যান্য দপ্তরেও ওনার দায়িত্বে আছে। এখানে উপস্থিত আছেন প্রাক্তন ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ত্রিপুরা সরকারের এবং বর্তমানে মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া, এবং উনি চেয়ারম্যান এসটি কর্পোরেশনের। তাছাড়া যিনি একটু আগে ওনার আমাদের সামনে বক্তব্য রেখেছেন ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জে.কে. সিনহা মহোদয়, এবং যিনি প্রথমেই স্বাগত ভাষণ আমাদের সামনে ওয়েলকাম যিনি করেছেন ডক্টর কে শশী কুমার, সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তাছাড়া সুভাষিস দাস মহোদয়, ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার উপস্থিত আছেন। এখানে ট্রাইবাল ওয়েলফেয়ারের অন্যান্য যারা অফিসাররা এবং চেয়ারম্যানরাও আছেন পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ, এবং এমিনেন্ট পার্সোনালিটিস, শিক্ষক শিক্ষিকা এবং আমার যারা এখানে স্টুডেন্টরা উপস্থিত আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে ত্রিপুরাতে যদি আমরা দেখি, এখনো একটু আগেও আমরা অ্যাট হোম একটা প্রোগ্রাম ছিল রাজভবনে, এখনো তো লোক ভবন হয়ে গেছে নাম এটা, তো লোক ভবনে আমরা গিয়েছিলাম। সেখানেও যখন দেখি যে আমাদের জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েদের যখন কোনো ডান্স বা কোনো প্রোগ্রাম না থাকে, মনে হয় যেন ওই প্রোগ্রামের মানে সেটা সম্পূর্ণতা লাভ হয় না। তো যেখানে যাই আজকাল আমরা জানি ত্রিপুরাতে অনেক জনজাতি গোষ্ঠী আছে, মেইন 19টা জনজাতি গোষ্ঠী আমরা ব্রডলি আমরা যদি দেখি, কিন্তু তাছাড়াও আরও অনেক জনজাতি গোষ্ঠী আমাদের ত্রিপুরাতে আছে। একবার যখন ক্যাবিনেটে আমরা বসলাম, আমি সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে আমরা সমাজপতিদের, আমাদের সরকার আসার পর এর আগে কিন্তু কোনো সরকার সমাজপতিদের নিয়ে কোনো চিন্তা করেনি। তাদেরকে আমরা 2000 টাকা করে, এটা ভাতা না কিন্তু সাম্মানিক দেওয়া, সমাজের জন্য ওনারা কাজ করেন, তো ভাতা দিলাম। দেওয়ার পরে মনে হলো যে এই ভাতাটা অনেক কম, তাছাড়া অনেক ক্যাপিংও ছিল,
সেই ক্যাপিংটা আমরা উঠিয়েছি, কারণ এই যে সমাজপতিদের যে ভাতাটা দেওয়া হয় সেটা কিন্তু যেহেতু ওরা সমাজ পরিচালনা করেন, কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় এটা সার্কুলার অর্ডারে হয়। অনেক সময় সমাজপতিরা কেউ চাকরি করে বা কেউ অলরেডি পেনশন নিচ্ছে, তাহলে ওদের কিন্তু দেওয়া হতো না। এতে করে মাত্র 10 জনকে দেওয়া হতো এই সামাজিক ভাতা। আমরা এই ক্যাপিং উঠালাম, সমাজের জন্য যেহেতু কাজ করছে তাহলে কিসের ক্যাপিং, সম্মানে যেহেতু দিচ্ছি, তো সেটা আমরা এবার ডিসিশন নিয়ে সেটা আমরা উঠিয়ে দিয়েছি। পাশাপাশি যে 2000 টাকা থেকে আমরা 5000 টাকা করেছি। এখন এটা তো করেছি, সেখানেই যখন আমি জিজ্ঞেস করলাম যে এই যে এটার ক্যাপিংটা উঠালাম, তাতে করে কতজন 10 থেকে কত বাড়বে, তা আমাকে জানানো হলো যে আরও 13 থেকে 14 জন হতে পারে। তাই বললাম 19টি জনজাতি গোষ্ঠী, তাহলে ওরা কোথায়? বলে সমাজপতির যে পদ্ধতি সেইগুলো অনেক যে আমাদের জনজাতি গোষ্ঠী আছে সেগুলোর মধ্যে ওই সিস্টেমই নেই। তা আমি বললাম কি হচ্ছে, তা সমাজপতির নামে বাদে তো অন্য কিছু নামে হবে, কেউ রায় থাকবে, কেউ বা প্রধান থাকবে, কিছু একটা থাকবে। তো বললাম না, সবাইকে দিতে হবে, যে হেড থাকবে যে নামেই থাকবে। সেখানে যখন আমি সিএস সাহেবকে জিজ্ঞেস করলাম, তো সিএস সাহেব ওখান থেকে খবর নিয়ে যে ত্রিপুরাতে আমাদের কত জনজাতি গোষ্ঠী আছে। আমি জানি না এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন বা অন্যরা যারা বিশিষ্ট জনেরা আছেন, এখানে সমাজপতিরা আছেন, ওনাদের কাছে খবর আমার থেকে বেশিও থাকতে পারে, কিন্তু প্রায় আমাদের কাছে রেজিস্ট্রিকৃত প্রায় 40+ জনজাতি গোষ্ঠী আমাদের ত্রিপুরাতে আছে, কেউ জানে না কিন্তু। তা আমি বললাম যে সমস্ত ডিএমদের বলুন ওইসব জনজাতি গোষ্ঠীগুলোকে বের করবার জন্য, কারণ অনেকের আছে 500, অনেকের আছে 1000, এইরকমের জনজাতি গোষ্ঠী আছে, তারা কেন হারিয়ে যাবে? তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি বললাম যে আমাদের ত্রিপুরাতে কিন্তু অনেক জনজাতি গোষ্ঠী আছে, তো উনি কিন্তু আমাকে বলেছিলেন কেউ যেন হারিয়ে না যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সেই কাজটা করছি। ডিএমদের বললাম, ডিএম সাহেবরা সবাই যাতে আমরা খুঁজে বের করতে পারি, কারণ এক্সটিংক্ট হয়ে গেলে এই যে ফোক ডান্স বা ফোক সং, তার মেইন উদ্দেশ্যটা, তার উদ্দেশ্যটা এটাই যে আমার যে কৃষ্টি সংস্কৃতি, আমার যে পরম্পরা, সেইগুলো যাতে হারিয়ে না যায়। এবং এর মধ্যে যে একটা মিউজিক আছে, হয়তো বা কত মডার্ন হতে পারি আমি, মডার্নাইজেশনের শেষ নেই, কিন্তু মডার্নাইজেশন হলেও তারপরও নিজের যে ঐতিহ্য সেটা কোনো অবস্থায় যেন হারিয়ে না যায়। গতকালও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠানে আমরা দেখলাম, উনি কি বললেন, আমাদের এখানে যেমন কীর্তন হয়, তো একটা ভজন হচ্ছিল এবং ইয়াং ছেলে মেয়েরা গান করছে ভজনের, এবং সেই ভজনটা এরকমভাবে করছে যে ভজনের যে আসল যে রসটা সেটা থাকবে, কিন্তু আদার্স ইনস্ট্রুমেন্ট ইত্যাদি যাতে করে মানে যুগের সাথে তাল মিলিয়ে মানুষকে অ্যাট্রাকশন করা যায়। তো এখানে যারা আমাদের জনজাতি ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকে আমি এটাই বলবো যে কোনো অবস্থায় আমাদের যারা এই যে 19টি জনজাতি গোষ্ঠী, 40টার উপরে জনজাতি গোষ্ঠী, তাদেরকে কোনো অবস্থায় আমরা হারাতে চাই না। এবং তাদের এবং আলাদা আলাদা, কিন্তু এক একজনের আলাদা আলাদা সংস্কৃতি, এবং এগুলো আমরা যখন দেখি, আমরা শুনি, তার ঢংও আলাদা। তো এটাই আমাদের অলংকার। আমি সবসময় বলি সংস্কৃতির মধ্যে আমাদের বাঁচতে হবে, এবং দ্যাট ইজ আওয়ার। আমি দোকান থেকে একটা অলংকার কিনলাম, আর এই অলংকার কিন্তু আরো বড় দামি অলংকার, এর থেকে বড় অলংকার কিছু হতে পারে, এবং এর জন্য উই শুড বি প্রাউড অফ আওয়ার কালচার, এবং সেটাকে আমাদের রাখতে হবে। আজকে এখানে বলা হয়েছে যে প্রথমে জনজাতি যে ডিপার্টমেন্ট ইউনিয়ন গভর্নমেন্টে, আগে অন্যান্য গভর্নমেন্টের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিল, কিন্তু
অটল বিহারী বাজপেয়ী যখন আসেন তখন প্রথম এই যে জনজাতিদের সবসময় অবহেলা করে এসছে, এত বছর যে আমাদের ইন্ডিপেন্ডেন্স হলো, তারপরেও দেশ স্বাধীন হওয়ার পরেও জনজাতিদের ঠিক আছে দেখবো, এসসি কমিউনিটি ঠিক আছে দেখবো পরে, এই ধরনের অবস্থা ছিল। এবং অটলজির সময় কিন্তু আলাদা করে একটা জনজাতির একটা ডিপার্টমেন্ট আলাদা করে, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর আপনারা দেখুন বারবার বলছে যে আমি লাস্ট মাইলের যাদের সম্পর্কে কেউ কোনোদিন চিন্তা করেনি, আমাদের সরকার আমরা তাদের জন্য চিন্তা করতে হবে। সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এটা কিন্তু একটা স্লোগান না। অনেক সময় আমাদের বিরোধী দলের অনেক সময় কিন্তু দেখা যায় এটাকে কটূক্তি করে বা ব্যঙ্গ করে বলে, কিন্তু এটা কিন্তু সত্যিকারের অর্থেই কিন্তু এটা এরকম। আর এটা অ্যাপ্লিকেবল ইন অল অ্যাসপেক্ট। আমাদের মেয়েদের, মহিলাদের যেমন উত্তোলন করতে হবে, তাদের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে, আমাদের যুব সম্প্রদায়ের উন্নয়ন করতে হবে, গরিবদের উন্নয়ন করতে হবে, কৃষকদের উন্নয়ন করতে হবে। 4টা জাতির কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ। এখানেও ঠিক সেইভাবেই সমস্ত জনজাতি, এবং জনজাতি এখানে খালি একটা ক্লাস বা দুটো ক্লাস, যারা বেশি সংখ্যক, যারা মেজরিটি আছেন তাদের উন্নয়ন করলে হবে না, এখানেও কিন্তু আবার আসতে হবে এই সবকা সাথ সবকা বিকাশ। আরও যারা মাইনরিটি আছে, কারণ জনজাতিদের মধ্যে মাইনরিটি আছে, তো সেখানেও তাদেরও উন্নয়ন প্রয়োজন। আমি এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করি, বারবার, যে এখানে শুধু কেউ ডোমিনেট করবে কোনো একটা গোষ্ঠী, সেটা চলবে না। যদি কোয়ালিটি থাকে, সে যদি 500 জনের টিমেরও যদি একটা গোষ্ঠী হয়, সে জনজাতিরই হোক, তার মধ্যে কোয়ালিটি থাকলে বা কোয়ালিটি তার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তাকে সেই প্ল্যাটফর্ম আমাদের দিতে হবে। এখানেই বলছে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস। এটা কেউ কারোর প্রতি এখানে যে জবরদস্তি কাউকে জোর করে বলবে আমি আছি, কিন্তু মেজরিটি সবসময় এই গভর্নমেন্ট এইভাবে চিন্তা করে না। সবার জন্য আমরা চিন্তা করি, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা সেভাবে কাজ করি। আজকে হজাগেরির ডান্সেই হোক, আজকে এখানে গড়িয়া ডান্সেই হোক, সাংগ্রাই হোক, মামিতা ডান্স একটু আগে আমরা দেখে আসলাম, এখানে বিজু ডান্স, তো মেইন এই যে ফোক ডান্স আর এগুলো, তার ইতিহাস যদি আমরা দেখি, দিজ আর অল ট্রেডিশনাল ডান্স। এগুলো কেউ হারভেস্টিংয়ের সময় এইসব গান, এইসব ডান্স ইত্যাদি করে এগুলো করা হয়েছে। এখন আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা হয়তো সেই কাজে যুক্ত নাও হতে পারে, কিন্তু তার যে মা, তার যে দিদা, তার যে কাকিমা বা তার ফ্যামিলির যে এই কাজটা করেছে, কিছু না কিছু সে কিন্তু দেখে এসছে, এবং সে যত বড়ই বিদ্বান হোক, তার মধ্যে কিন্তু একটা টান থাকবে যে আমার যারা পূর্বপুরুষরা এই ধরনের কাজ করত। এবং এখনো আজকে যে আমাদের যদি জিডিপির কথাও চিন্তা করি, ন্যাশনাল জিডিপি প্রায় 8.2% থেকে বেশি এখন আমাদের এই আমাদের কৃষিক্ষেত্র থেকে আসে, এর থেকেও বেশি মেবি। তো সেই জায়গায় সেখানে আমাদের যেসব কালচার প্রকৃতির সাথে যুক্ত, আমাদের জনজাতিদের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে প্রকৃতির সাথে যুক্ত, কিন্তু মাটির সাথে যুক্ত। সেটা অন্য জাতি গোষ্ঠীর মধ্যে কিন্তু সেটা নেই। এবং সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এবং যে তাদেরকে এতদিন ধরে সম্মান দেওয়া হয়নি, তাদেরকে আমাদের সম্মান দিতে হবে। এবং যেই কারণে আপনারা দেখবেন যে এটা আমাদের যে জনজাতিদের এটা একটা জীবন, এদের লাইফ, এর মধ্যে বাঁচতে হবে, এর মধ্যে নিজেকে চিনতে হবে, বাঁচতে হবে। এবং আজকে একটু আগে আমাদের সিএস সাহেব বলেছেন যে গতকালেই, আমার কাছে তো চলেই আসে সব কাগজ, কখন কি হবে না হবে,
এবং আমার কাছে প্রথম পাঠিয়েছে কিন্তু দিল্লির থেকে যে কে এবার পদ্মশ্রী পাচ্ছে, গভীর রাত্রেই পাঠিয়েছে। এর আগে অনেক 2-3 জায়গাতে পাঠিয়েছে। সেখানেও কিন্তু জনজাতি গোষ্ঠীর নরেশবাবুকে এবার পদ্মশ্রী দিয়েছে। 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে জনজাতি গোষ্ঠীর যে যেখানে তার যে এক্সপার্টাইজ তার উপর ভিত্তি করে কোথার থেকে খবর নেয় ভাবুন আপনারা। আর এবার আরেকজনকে দিলেন, মানে 8জন জনজাতি গোষ্ঠীকে পদ্মশ্রী দিয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা কিন্তু একটা সমস্যা কি, আমরা কিন্তু তোমার দুঃখে আমি আনন্দিত, আর তোমার খুশিতে আমি দুঃখী, থাকে না এরকম হিউম্যান নেচার। কিন্তু এটা আমাদের জন্য কিন্তু প্রাউড ফিল করার মতো, বিশেষ করে যে এইরকম একজন ব্যক্তি, বিদ্বান ব্যক্তিকে আমরাও দিয়েছি ত্রিপুরার থেকে, আমরা ওনাকে এর আগেও দিয়েছি। তো এই যে পরম্পরা, সম্মান দেওয়া, আজকে শ্রী জিষ্ণুদেব বর্মা আপনারা জানেন সবাই না, ত্রিপুরার রাজ ফ্যামিলির একজন, ত্রিপুরার থেকে কেউ রাজ্যপাল এর আগে তো হয়নি কোনোদিন, আমি জানি না হবে কিনা। প্রধানমন্ত্রীজি থাকলে অনেক কিছুই হবে। সেই জায়গায় ওনাকে, এটা তেলেঙ্গানার মতো এত বড় একটা রাজ্যের ওনাকে গভর্নর বানিয়েছে। আপনারা ভাবুন একটু, একটা মহিলা, জাস্ট ইমাজিন, উড়িষ্যার মতো একটা অজগায় এক মহিলা, আবার ট্রাইবেল, তাকে রাষ্ট্রের রাষ্ট্রপতি ওনাকে বানিয়েছেন দ্রৌপদী মুর্মুজিকে। একমাত্র এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেটা সম্ভব হয়। আমাদের 500 বছরের ইতিহাস মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরাতে। এর আগে অনেক গভর্নমেন্ট ছিল, নাম মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। এখনো মাঝে মাঝে জনশিক্ষা আন্দোলনের যখন মাঝে মাঝে দেখি ওরা যখন কথাবার্তা বলে, পরবর্তী সময় গণমুক্তি পরিষদ হয়েছে, স্বীকারই করতে রাজি না যে মহারাজারা এই ত্রিপুরার জন্য কাজ করছে। আমি বলছি না সব কাজ সব ঠিক হয়েছে, ওখানেও কিন্তু আন্দোলন হয়েছে, রাজাদের বিরুদ্ধেও কিন্তু বিদ্রোহ হয়েছে, সব আমরা জানি, ফরগেট অ্যাবাউট দ্যাট। কিন্তু কাজ হয়েছে সেটা স্বীকার করতে রাজি নয়। আর আমাদের সরকার আসার পর আমরা মাণিক্য ডাইনেস্টিকে আমরা কিন্তু সম্মান দিলাম। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা জানি যে আধুনিক ত্রিপুরার রূপকার আমরা বলি, এবং এত সুসম্পর্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। 7বার কয়েক জেনারেশন সম্পর্কে এই রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে এসে গেছে। এত সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ছিল। আজকে ত্রিপুরা যে জায়গাটা আমাদের জিওগ্রাফি, সেটা কিন্তু ছিল না। ত্রিপুরার জিওগ্রাফি যদি দেখি, সেই চাকলা রোশনবাদ থেকে আরম্ভ করে কুমিল্লা, সিলেট, অনেক জায়গা আজকে আমাদের কাছে সমুদ্র, নদী সব ছিল আমাদের। পুরো ত্রিপুরাটাও যদি চলে আসতো আজকে, প্লেন ল্যান্ডে আমাদের থেকে সরে গেল। উর্বর জায়গা ছিল, ফার্টাইল ল্যান্ড ছিল আমাদের, পাহাড়, ছোট পার্বত্য এলাকাটা হলো প্লেন ল্যান্ড আমাদের হাতের থেকে চলে গেছে। এটা অনেকে বুঝে না, জানে না। এবং আমাদের এখানের মধ্যে যেভাবে যেখান থেকে আমাদের মানে রিসোর্স, সেই রিসোর্স এরিয়াগুলো চলে গেছে। আজকে আমরা ল্যান্ডলকড। ইতিহাস অনেক কন্ট্রোভার্সি হবে, অনেক কথাবার্তা হবে। আজকে আমাদের কাছে সমুদ্র ছিল, রেল লাইন ইভেন ছিল, আমাদের নদী ছিল, জলের অভাব, আজকে জলের জন্য আমাদের সমস্যা হয়। আজকে কৃষি জমি, এত উর্বর জায়গা সবকটা ছিল ত্রিপুরা রাজ্যে। এবং যে কোনো কারণে হোক আজকে আমরা ভুক্তভোগী, কিন্তু থেমে থাকলে হবে না, আমাদের কাজ সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলছেও কাজ, আমরা কিন্তু থেমে থাকিনি। আজকে নীতি আয়োগের মাধ্যমে আমাদেরকে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে। এটা তো এমনিতে হয়নি, কাজ করছি, আমরা সবাই মিলে কাজ করছি, তবেই এটা সম্ভব হচ্ছে। পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরাতে এখন সেকেন্ড হাইস্ট, জিএসডিপিতে সেকেন্ড হাইস্ট। আমাদের কিছুদিন আগে আমাদের যে ডিজি সাহেব প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন, গত 20 বছরে ত্রিপুরার মধ্যে এটা একটা ইতিহাস হয়েছে যে অ্যাবাউট
8.2 থেকে 3% ক্রাইম রেট কমে গেছে। তারপরেও কিন্তু বলতে থাকে বিরোধীরা যে এখানে ক্রাইম বেশি হচ্ছে। আর রিপোর্ট নিয়ে কথা বলুন, 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা এখন 3rd পজিশনে, আরও আগামী দিনে আমরা আরও ভালো রেজাল্ট করব। এবং ত্রিপুরার চেহারা, ত্রিপুরা সম্পর্কে ভারতবর্ষের মানচিত্রে এখন অন্য চেহারাই দেখে ত্রিপুরাকে। নর্থ ইস্টার্ন জোনের আগে কি অবস্থা ছিল, উগ্রপন্থী, যারা উগ্রপন্থী তারা সৃষ্টি করেছে। আমাদের সরকার আসার পর আমরা উগ্রপন্থীকে, যারা উগ্রপন্থার সাথে যুক্ত ছিল তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আমরা নিয়ে এসেছি। আমরা ওনাদেরকে প্যাকেজ দিচ্ছি। আজকে যারা রিয়াং শরণার্থীরা, যারা ব্রু রিয়াং শরণার্থীরা আসলো, 23 বছর সমানে ওদের সম্পর্কে কেউ চিন্তা করেনি। আমাদের সরকার আসার পর আমরা তাদেরকে প্রথমে 500 কোটি টাকার প্যাকেজ দেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আমাদের গৃহমন্ত্রীজি। এখন সেটা 800 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে আমাদের ত্রিপুরা সরকার থেকে। ওখানে স্কুল, রাস্তাঘাট, বিজলি, থাকার ঘর ফিক্সড অ্যামাউন্ট তাদের জন্য রাখা হয়েছে, খাদ্য দেওয়া, তাদের স্কিল ট্রেনিং পর্যন্ত আমরা দিচ্ছি। আমরা টুল কিটসও ওদের বিতরণ করেছি। এটা করছে কে? এই সরকারই করছে, আগে কিন্তু কেউ করেনি। কিন্তু কেউ না কেউ এসে ভুল বুঝাচ্ছে, আমরা করছি কাজ, আর অন্যরা এসে বলছে এটা আমরা করছি। আরে আমরা করছি, এখন আমরা আগামী দিন সব করব। কারণ এমন একজন প্রধানমন্ত্রী যে আমরা পেয়েছি, যিনি নাকি উনি ছাড়া, এবং আমাদের যে সরকার আজকে ডাবল ইঞ্জিনের সরকার, এই সরকার সব সময়, আগে ভাবুন আপনারা, শুধু জনজাতি মধ্যেও হয়তো অনেক আছে, প্রায় 13,000 কোটি টাকা স্যাংশন দিয়েছে বিশ্বকর্মা যোজনা। আপনারা ভাবুন একবার, যাদের কথা কেউ চুল কাটত, কেউ বারবার ছিল, কেউ কুমার, যারা মাটির কাজ করে, এই ধরনের বহু লোকদের, তাদের জন্য কিভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে কিভাবে উৎসাহিত করা হবে, সেই সব এই ধরনের চিন্তা ভাবনা করে যে আমার লাস্ট মাইলের যে ব্যক্তি, তার জন্য আমরা কাজ করব। আজকে গড়িয়া পূজার ছুটি আগে একদিন ছিল, আমাদের সরকার এসে আমরা যাতে আরো ভালোভাবে তারা এটাকে পালন করতে পারে, 2 দিনের আমরা ছুটি দিয়েছি। সংগ্রামার আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে ওনারা দাবি করলেন। এখন সমস্যা হচ্ছে, ওনারা দাবি যেটা করেছেন আমি করেছি, এখন বলবে আরেকটু বেশি দিন। আরে যা নিয়ম আছে, নিয়মের বাইরে দেওয়া যাবে না। আমাদের 30টার বেশি ফুল ছুটি দেওয়া যায় না। অলরেডি 1-2 গ্যাপ রাখতে হয়, কারণ মাঝে মাঝে এটাকে মানে মিলাতে হয়। যেমন এবার লক্ষ্মী পূজার সানডে পড়েছে, এবং এরকম একটা মোস্ট প্রবাবলি দীপাবলি, এরকম 2টো তো মিলাতে হয়। তো সেই জায়গার মধ্যে ওনাদেরকে আমরা রেস্ট্রিক্টেড হলিডে আমরা ডিক্লেয়ার করেছি। আর এতদিন ধরে ছেলে মেয়েরা যাতে পড়াশোনা জনজাতিরা কম করতে পারে, তার জন্য অনেক চেষ্টা। আমাদের সরকার আসার আগে মাত্র 4টা ইএমআরএস ছিল, একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এবং এত চমৎকার গিয়ে, যদি আমি তো কয়েকটা মানে ইনোগ্রেশনও করেছি। আমাদের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার প্রায়শ বলেন আরও কিন্তু 3টা রেডি আছে, 4টা রেডি আছে, আপনার যেতে হবে। আমি সময় দিতে পারি না। এই 4টার থেকে আজকে 21টা আমাদের দিয়েছে। প্রতিটা ব্লকে করার চিন্তা ভাবনা করেছে দিল্লিতে। এবং সেখানে এত সুন্দর পড়াশোনা, ভারতের যে আমরা যা আমাদের যে ইতিহাস, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, তক্ষশিলার কথা বলি, বিক্রমশিলার কথা বলি, এক সময় বাইরের থেকে মানুষ ভারতবর্ষে এসে পড়তো, সেটাকে ধ্বংস করেছে, মুঘলরা রাজত্ব করেছে, এখানে ইংরেজরা রাজত্ব করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আবার নতুন করে সেটাকে পুনর্জাগরণ করছে, আপনারা সবাই জানেন। তো সেই শিক্ষা আবার নতুনভাবে ইএমআরএস এর মাধ্যমে চেষ্টা করছে। এখন 12টা অলরেডি মানে শুরু হয়ে গেছে, আরও 6টা এই মার্চের মধ্যে শুরু হবে, বাকিগুলো হবে। এবার কিছুদিন আগে আমি দিল্লি গিয়েছি, এটার কিছু ক্রাইটেরিয়া আছে, প্রতিটা ব্লকে হবে, কিন্তু ব্লকে হলেও কিছু ক্রাইটেরিয়া, যে মিনিমাম 20,000 জনজাতি সেখানে থাকতে হবে, পপুলেশনের 50% জনজাতি থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়ার মধ্যে আমি কিছু বললাম যে রিল্যাক্সেশন দিয়ে আমি আরও 15টা যাতে ইএমআরএস হয়, তার জন্য আমি এবার দিল্লিতে গিয়ে কিন্তু দাবি করেছি।
এবং সত্যি অপূর্ব ছেলে মেয়েরা যখন ওখানে মানে আমি দেখলাম ওদের এত সুন্দরভাবে পড়াশোনার সুযোগ। আমাদের এই সরকার এখানে আমরা যখন সরকারে আসি আপনারা দেখবেন যে এয়ারপোর্ট থেকে আসতে সেখানে আমাদের সারা ভারতবর্ষে না, ত্রিপুরার না, সারা পৃথিবীর মধ্যে এত বড় সুরকার, এত বড় গায়ক এস.ডি. বর্মন মহোদয়, এই যে জায়গায় আমরা আজকে কথা বলছি উনারই জায়গা, উনি উনার দান করে গেছেন। আমি যখন মুখ্যমন্ত্রী হই প্রথম যে কাজটা আমি করেছি এস.ডি. বর্মনের পূর্ণ বয়া মূর্তি আমি সেখানে স্থাপন করি আমাদের সরকার। আজকে এখানে বিভিন্ন সময়ে ককবরক নিয়ে কথা বলা হয়। ককবরকের নাম আমরা এই হাতাইকোতর বড়মুড়া পাহাড়ের নাম দিয়েছি হাতাইকোতর। আমরা গন্ডাছড়ার নাম গন্ডা তৈসা দিয়েছি, 18 মুড়ার নাম হাচুক বেরেক দিয়েছি। এরকম অনেক নদী আমরা সমস্ত যে মাইনরিটির যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তার এটা আলাদা ডিপার্টমেন্টে আমরা পড়েছি, তার জন্য আলাদা মানে যারা এই বিষয়ে তারা চর্চা করবে তাদের জন্য সেইভাবে কাজ করছে বিভিন্ন যেগুলো আছে আমাদের। এর আগেও আপনারা দেখেছেন ত্রিপুরাতে এখন তো ছোট ছোট ছেলে মেয়েরা খুব অন্ততপক্ষে তাদের মানে ইজ অফ গোয়িং, ইজ অফ মানে মুভমেন্ট ইজ ইজি হয়ে গেছে। একটা সময় ছিল আমরা এখান থেকে যদি ধর্মনগর যেতাম চিন্তার ভাঁজ পড়তো যে রাস্তায় বোধহয় কিডন্যাপও করে নিয়ে যেতে পারে। 18 ঘন্টা 19 ঘন্টা কখন যে গুলি মারবে কোথার থেকে অপহরণ করবে এরকম একটা অবস্থা ছিল। এখান থেকে সাবরুম যাওয়া তো দূরস্থ, বাবাই যায়। সেই জায়গায় আজকে এগুলো মনে করতে হবে। এই আমাদের সরকার আসার পর এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে সমঝোতা হলো গত 4ই সেপ্টেম্বর 2024-এ, এবং আজকে তাদেরকে আমরা মূল স্রোতে আমরা নিয়ে এসেছি। 24শে সেপ্টেম্বর 2024-এ ওরা সবাই আমার কাছে এসে এখানে আগরতলা যখন আমি ফিরে এলাম তারা অস্ত্র সমর্পণ করেছেন। তাদের জন্য প্রায় 250 কোটি টাকার প্যাকেজ ডিক্লেয়ার হয়েছে। আমরা দিচ্ছি কিন্তু সব, কোনো দাবি দেওয়ার দরকার পড়ছে না, আমরাই করছি সব। কিন্তু মাঝে মাঝে দেখা যায় ভুল পথে চালানোর চেষ্টা করে। রিয়াং শরণার্থীদের আমরা করলাম, সেখানে মাঝখানে এসে অন্যরা চেষ্টা করছে যে আমার কারণে হয়েছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলে মিডল ম্যান উই ডোন্ট ওয়ান্ট, উই ওয়ান্ট পার্টনার নট প্রিচার। তো সেইভাবে কিন্তু আজকে কাজ হচ্ছে। আমরা কিছুদিন আগে জনজাতি তারা অত্যন্ত আমি দেখেছি খুব মানে সরলমতি কিন্তু হয়, খুব সহজ সরল হয়। তারা অফিসে যখন যায় অনেক সময় গিয়ে বুঝতে পারে না কোন অফিসারের কাছে যাবে, তার কাজটা হবে কিনা। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার যেসব জনজাতিদের জন্য উন্নয়নের জন্য যে স্কিম করেছে তার জন্য স্পেসিফিক আমরা টিসিএ লেভেলের অফিসার আমরা সাব ডিভিশন লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা অফিসার নিয়োগ করেছি এবার, যে শুধু তারা এই কাজগুলোই দেখবে। আমরা অলরেডি বনধন বিকাশ যে কেন্দ্রগুলো আছে যাতে ভালো করে আরো করতে পারে। এগুলো অনেক যে ফরেস্টে অনেক মানে প্রোডাক্টস আছে যেগুলো এটাকে ভ্যালু এডেড যদি করা যায়। আমি মাননীয় মিনিস্টার সাহেবের সাথে আমি কথা বলেছি যে কিভাবে আরো স্কিল ডেভেলপমেন্ট করা যায় যাতে মানুষের কাছে সেটা অ্যাকসেপ্টেন্স আছে, শুধু ত্রিপুরায় নয় বাইরের লোকও যেন এটা নেয়, সেই কাজও এখনো চলছে। এখানে সিএস সাহেব অলরেডি বলেছেন আমাদের অলরেডি 4000 কোটি টাকার বেশি আমরা কিন্তু এক্সটার্নাল এডেড যে প্রজেক্ট আমরা এর বেশি নিতে পারবো। তারপরেও কিন্তু আমরা শুধু জনজাতি এলাকার জন্য যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে মাত্র 2 বছরের মধ্যে সেটা স্যাংশন করিয়েছে। আমরা মাননীয় অর্থমন্ত্রীর সাথে সীতারামনজির সাথে আমি কথা বলেছি, সেখানে 1400 কোটি টাকা নিয়েছে এবং সবকটা জনজাতি অধ্যুষিত এলাকায় রাস্তা ঘাট স্কুল ইত্যাদি শুধু ওই জায়গার ডেভেলপমেন্টের জন্য। এলিমেন্ট প্রজেক্টের কথা বলেছেন উনি, 1700 কোটি টাকা আমরা নিয়েছি, সেটাও ফরেস্ট ডিপার্টমেন্টে হচ্ছে কিন্তু শুধুমাত্র জনজাতিদের উন্নয়নের জন্য। আজকে মহারাজার যে জন্মদিন 19শে আগস্ট, এর আগে তো আমরা মানে এই চিন্তা ভাবনা তো দূর, কোনো কাজই করিনি। আমাদের সরকার আসার পর এই মহারাজা বীর বিক্রম মাণিক্যের জন্মদিনকে আমরা ছুটি ঘোষণা করেছি আমার বাড়ির ঠিক সামনে।
একটা আইল্যান্ড ছিল কামানচুমনির পাশে, এটা কি নাম কি গোত্র কেউ বলতে পারে না। দেখতাম কিন্তু ক্ষমতা কোথায়, কাকে বলবো। এখানে মাঝে মাঝে দেখতাম কিছু হকার্স বসতো, তারপর তাদের তাড়িয়ে দেওয়া হতো। মাঝে মাঝে জিন্দাবাদ জিন্দাবাদ করার জন্য এটা টাচ টানা হয়েছিল। আমার যখন এই এখন বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় যখন এলাম, আমি বললাম না, এটাকে একটা নাম দিতে হবে। আমরা মহারাজা বীর বিক্রমের নামে সেই যে 0 মাইল ফলক, সেটাকে উপরে উঠিয়েছি। মাটির নিচে চলে গিয়েছিল সেটাকে উপরে উঠিয়েছি। এখান থেকে উদয়পুর 50 কিলোমিটার, কোথার থেকে শুরু হয় আপনারা বলুন, আমরা জানি না। 50 কিলোমিটার একটা আন্দাজ, একটা ফিক্সড পয়েন্ট থাকতে হবে, সেখান থেকে তার মাপ অনেকেই জানে না, এবং মাইল ছিল সেটাকে উঠিয়েছে। ঐতিহ্যের বিষয়, ইতিহাসকে ভুললে চলবে না, সেটাকে উঠিয়েছি। সেখানে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একটা মূর্তি সেখানে আমরা স্থাপন করলাম। কিভাবে সম্মান দিতে হয় সেটা আমরা জানি, কিন্তু সম্মান অনেক সময় দিলেও অনেকে সম্মান নেওয়ার জন্য অনেক সময় বুঝে না, অনেকে দুঃখ হয়। অনেকে সম্মান আমরা দেই, আগে যারা দেয়নি তাদের প্রতি খুব আকৃষ্ট, কিন্তু আমরা সম্মান দেই, সম্মান দেওয়ার পরে দেখি অন্যরকম চিন্তা ভাবনা। এই জ্যাকসন গেট, আমার মনে আছে আমরা ছোটবেলায়, একদম ছোট, চিলড্রেন্স পার্ক থেকে যখন যেতাম, বৃষ্টি বাদলা হলে ওই জ্যাকসন গেটের নিচে আমরা অনেক সময় বৃষ্টির জন্য বসে থাকতাম। এই জ্যাকসন গেটকে আগের পূর্বতন যারা সরকার, তারা ভেঙে দিয়েছিল। কি কারণে ভেঙেছে বলবে, জায়গা ছোট, এই মুহূর্তে মুখ ইত্যাদি বলেছে। এখনো অনেক সাইনবোর্ড ওইখানে গেলে, বা আমরা যখন রিক্সাওয়ালাকে কেউ বা গাড়ি দিয়ে যাবো, জ্যাকসন গেট অব্দি যাবে। আর জ্যাকসন গেটটা কোথায়? আমার কাছে যতটুকু ইতিহাস মনে আছে, জ্যাকসন গেট তখন এই যে আখাউড়া খালটা, এই খাল দিয়ে কিন্তু নৌকা আসতো। এটা আখাউড়া খাল মানে এই যে যেটা এই যে নালি ইয়েটা আছে, এটা কিন্তু সেই দিক দিয়ে আসতো বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ ছিল না তখন, তো ইন্ডিয়াই ছিল। তো সেখানে এই 1700 মোস্ট প্রবাবলি 1747 বা এরকম কিছু হবে, তখন মহারাজা বীর বিক্রম কিশোরের, আই মে বি রং, ডোন্ট টেক ইট আদার ওয়ে, তো 47-এ ওনার 1947-এ ওনার রাজ্যাভিষেক বা এরকম কিছু একটা হবে, এবং 1747-এ এবং 1749-এ ওনার রাজদরবার হবে। তো তখন এটা রেজেন্সি ছিল, বেঙ্গল রেজেন্সি। তো বেঙ্গল রেজেন্সি থাকাতে ওইখানকার জ্যাকসন সাহেব, উনি ছিলেন গভর্নর, উনাকে স্বাগত জানানোর জন্য এই জ্যাকসন গেট বানানো হয়েছিল। এই নৌকা দিয়ে ভেঙে দিয়েছে। আমরা বললাম পুরনো ইতিহাসকে আমরা আবার নতুনভাবে এখন আবার সেখানে আমরা জ্যাকসন গেট, এবং আমি বললাম যে এমনভাবে বানাতে হবে যাতে কোনো গাড়ি বা বড় গাড়ি টাড়ি না আটকায়, এবং সেইভাবে আমি নিজে গেছি সেখানে। কিছুদিনের মধ্যে এখানে গিয়ে আমি ভূমি পূজন করব। খালের মধ্যে হবে না, ছোট হয়ে গেছে, বাইরে করব। এই IJM হসপিটাল, আগে নাম ছিল BM হসপিটাল, আমরা কিছু কথায় BM-এ চলো, BM-এ চলো, এখনো পুরনো লোক BM হসপিটালই বলে। সেটাকে রেট্রোফিটিং করে সেটাকে আমরা উপরে উঠাচ্ছি, এখন মাটির নিচে চলে গেছে। এবং বড় বড় ডাক্তারবাবুরা, আমার মনে আছে এখানে যাদের পুরনো, ইভেন ডক্টর রতীন দত্ত থেকে আরম্ভ অনেকে কাজ করেছে, সেটাকে উপরে উঠিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাকে কথা দিয়েছে 1 বছরের মধ্যে কমপ্লিট করবে, এবং সেটা একটা মিউজিয়াম আমরা বানাবো, যে কারা কারা কোন কোন ডাক্তার, কোন কোন স্বাস্থ্যকর্মীরা কাজ করেছে, তার ইতিহাস একটা মিউজিয়াম আমরা বানাবো। এটার নাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, BM হসপিটাল, আর IJM হসপিটাল নাম দিয়েছে। একের পর এক আমরা কাজ করছি। আজকে রিসার কথা যদি বলি, রিসা, আমরা এর আগে এই গভর্নমেন্ট আসার আগে রিসাটা কি এটাই জানতো না, আমি তো দেখিনি কোনোদিন। এখন কি জানি করে, একটু উল্টাপাল্টা করে দেখাই। আজকাল তো AI এর যুগে অনেক সময় রিসাও পুড়িয়েও দিতে পারে, খুলিয়েও দিতে পারে, অদ্ভুত। তো রিসা নাকি তারা ব্যবহার করতো, আমি তো দেখিনি রিসা। তো এই রিসা, আমাদের সরকার আসার পর রিসাকে আমরা সম্মান দিচ্ছি, যেখানে যাই রিসা আমরা দিই। এবং এই রিসা GI ট্যাগ সেটা পেয়েছে, পাছড়া GI ট্যাগ পেয়েছে, আনারস GI ট্যাগ পেয়েছে। একের পর এক এই বিষয়গুলো আমরা দিল্লিকে আমরা জানিয়েছি, সেইগুলো কিন্তু আমরা এখন কাজ আমরা দেখতে পাচ্ছি, যে জনজাতিদের কিভাবে সম্মান আমরা দেই।
সেই কাজটা আমরা করছি। এখানে প্রায় 84টির মতো বনধন প্রকল্প আমরা করেছি। এখানে যারা ছেলে মেয়েরা আছেন তাদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ, আমি বিকাশবাবু আমাদের মাননীয় মন্ত্রী প্রায়ই বলেন যে আরে বাড়াতে হবে, আমি বললাম যা খুশি তাই করবো। আমি প্রায় বলি যা খুশি, জনজাতিদের জন্য যা করবে আমি তোমার সাথে আছি। তো সেইভাবে কাজ করছে এখানে। কিছুদিন আগে চিফ মিনিস্টার ট্রাইবেল উইভার্স ডেভেলপমেন্টের প্রোগ্রামে বিনামূল্যে আমরা সুতা বিতরণ করেছি বহু জায়গায়, কয়েকটা জায়গায় বাকি আছে, এগুলো তাড়াতাড়ি আমি অনারেবল মিনিস্টারকে বলবো সেগুলো যেন শেষ করা যায়। এবং 1 কেজি 250 করে 1 কেজি 250 গ্রাম বিনামূল্যে সুতা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, আমি নিজেও গেছি সেখানে। এবং প্রতি কেজি সুতার মূল্য প্রায় 900 টাকার মতো। তো সেইভাবে সব জায়গায় কিন্তু দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার সম্পর্কে আমার প্রাক্তন যিনি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে প্রায় 9,326 জনকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে আর্থিকভাবে সহায়তা করার জন্য। বিভিন্ন জায়গায় হোস্টেল, বিভিন্ন স্কুলে যারা ছেলেমেয়েরা আছেন তাদের পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার, কোচিং দেওয়া প্রপারলি, এবং তাদেরকে যারা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী প্রি ম্যাট্রিক যারা আছে বৃত্তি, তাদেরকে 400 টাকা আগে পেতে তাদেরকে এখন আমরা 1,000 টাকা করেছি। আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে 3টি আশ্রম স্কুল আমরা এই দপ্তর থেকে 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, এবং 29টি নতুন হোস্টেল জনজাতিদের জন্য তৈরি হয়েছে, 44টি জনজাতি বিদ্যালয় নির্মিত হয়েছে। অনেকে বললে আমাকে একদিন এসে বলছিলেন, আর আমাদের মাননীয় মন্ত্রী তো একদম পুরা, আমি যে স্পিডে হাঁটি এর থেকে 10 স্পিডে আসে। আমি বললাম কাম একটু বসো, চা খাও, তারপর বলো কি বিষয়। যে আমার হোস্টেলের মধ্যে সমস্ত চুরি হয়ে যাচ্ছে তো কি করতে হবে, কি বলে ওয়ার্ডেন লাগবে। তো তাস্তু 140 জনের আমরা ওয়ার্ডেন আমরা অলরেডি আউটসোর্সিংয়ে আমরা অনুমোদন দিয়ে দিয়েছি আমরা। তো সেই রকম একের পর এক আমরা এখানে জনজাতি আমার ছোট ছোট ছেলে মেয়েদের আমি তোমাদের কাছে একটাই আমার প্রার্থনা থাকবে, তোমাদের কিন্তু এই যে ড্রাগ নিয়ে তোমাদের কিন্তু একটা আন্দোলনে যেতে হবে। সরকার কত করবে? আজকে জনজাতিদের কয়েকটা জেনারেশন নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে ড্রাগসের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। গভর্নমেন্ট তোমাদের সাথে থাকবে, ড্রাগস যাতে বন্ধ হয়। এই যে হোস্টেলগুলো আছে, আমরা একটা স্লোগান দিয়েছি ফুটবল খেলা নিয়ে, ফুটবল ইজ দ্য গ্রেম আর ড্রাগ ইজ দ্য সেইম। এই স্লোগান নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা ফুটবল গ্রাউন্ড প্রায় জনজাতি এলাকায়, এত সুন্দর ফুটবল গ্রাউন্ড, আমি নিজেও 2-3টে জায়গার মধ্যে গিয়ে ফুটবলের যে টার্ফ ফুটবল গ্রাউন্ড আমি সেখানে ইনোগ্রেট করেছি। আরও প্রায় 4-5টা টার্ফ ফুটবল গ্রাউন্ড হবে এখানে। আমি যদি বলতে থাকি যে শেষ করা যাবে না। আমি আজকে ধরতি আবাস জনভাগিদারি অভিযান, ধরতি আবাস জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, এখানে আমাদের সিএস সাহেব বলেছেন যে কিভাবে আমাদের রাজ্যের যে জেলাগুলোকে পুরস্কৃত করছে। একের পরে 350-র মতো, প্রায় 340টার উপরে আমাদের এই আঞ্চলিক এবং ন্যাশনাল লেভেলে ত্রিপুরাতে আমরা কিন্তু প্রাইজ পেয়েছি। একটা ছোট্ট একটা প্রদেশ, কিন্তু এতগুলো প্রাইজ আমরা কিন্তু পেয়েছি। অনেকে জানেন না, আমরা পঞ্চায়েত স্তরে 7-7টা, এই এত বড় বড় স্টেটের সাথে আমরা কম্পিটিশন করে 7-7টা এই আপনার পঞ্চায়েত লেভেলে আমরা প্রাইজ পেয়েছি। আজকে ত্রিপুরাকে সবাই চিনছে, ত্রিপুরাকে বুঝতে পারছে। কিন্তু আমাদের যে আজকে এই সারা ভারতবর্ষের মধ্যে জনজাতির সংখ্যা নিশ্চয় আপনারা জানেন, প্রায় 700 জনজাতি গোষ্ঠী আছে, আমরা অনেকে জানি না। এবং ভগবান বিরসার নাম আমি তো নাম শুনি না। এই যে আপনার দেশের জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি এসে ওনাকে সম্মান দিয়েছেন, ভগবান বিরসা মুন্ডাকে। আজকে আমরা দেখছি যে একের পর এক ওনার 150 বছর পূর্তি উপলক্ষেও বিভিন্ন যেসব প্রকল্প উনি করেছেন একের পর এক, এবং বিভিন্ন ট্রাইবেল এরিয়াতে আমাদের মোবাইল টাওয়ার এবং যারা পিবিটিজি যারা আছেন তাদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছে।
চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের কথা নিট জি তাদের জন্য সুপার 100 স্কিম আমরা চালু করেছি, এবং জনজাতি লোকসঙ্গীত, যেটা আজকে ভেরি ইম্পর্টেন্ট, লোকসঙ্গীত, লোকনৃত্য এবং হস্তকারু হস্তশিল্প, এর জন্য কর্মশালা এবং বিভিন্ন শিক্ষামূলক ব্যবস্থা করছি। আমরা বাজেটে অলরেডি 3 কোটি আমরা রেখেছি। আমরা অলরেডি যারা ট্রাইবেল ওদের যাতে আরও কালচারালি আরও বেশি ডেভেলপ করতে পারে, তাদের জন্য আমরা অলরেডি একটা সেন্টার এখানে স্থাপন করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য। প্রচুর কথা আছে, বেশি বলবো না। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা বসে আছে, কখন তারা প্রাইজটা পাবে। আমি আবার আজকের এই গণতন্ত্র আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আবার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নতুন ত্রিপুরা আমরা গড়তে যাচ্ছি। নতুন ত্রিপুরা আমরা একার পক্ষে সম্ভব নয়, আমরা সবাই মিলে, জাতি, জনজাতি, মণিপুরি এবং যারা মাইনরিটি, সবাই মিলে আমরা থানসা এবং সবাই মিলে আমরা ত্রিপুরাকে নতুন ত্রিপুরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি